আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ সেই বহুল প্রত্যাশিত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। আমি খুব ভোরে এই রেকর্ডটা করছি, খুব ভোরে করছি এই কারণে আর কিছুক্ষণ পরে আমি আসলে বেরিয়ে যাব। আজকে সারাদিন নিজেও ভোটটা দেব এবং পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে এই নির্বাচন উপলক্ষে প্রায় সারাদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং একাধিক টেলিভিশনে আমি আজকে টক শোতে বসবো এবং নির্বাচনী যে বিভিন্ন খবরাখবর থাকবে তাদের কাছে আসবে, সেগুলির উপর ভিত্তি করে হয়তো কিছু কথাও বলবো। যারা নির্বাচনের খবরাখবর পাওয়ার জন্য বিভিন্ন টেলিভিশনে চোখ রাখবেন তারা হয়তো আমাকে দেখবেন, সেখানে আমার যা বলার হয়তো আমার কথা শুনতেও পারবেন। তো তার ফাঁকে আজকে সকালে এই কন্টেন্টটা আমি করছি কী কারণে, সে কারণটা একটু বলি। কারণটা আর কিছুই না, আমি সাধারণত রাতের দিকেই করি কন্টেন্ট, আজকে রাতেও করবো আশা করি, কিন্তু সকালের দিকে এই কন্টেন্টটা আমি করছি এই কারণে যে কাল রাতে ঘুমানোর আগে আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের নির্বাচন কেন্দ্রিক নির্বাচনকে নিয়ে বিভিন্ন জনের নানা ধরনের বর্ণনা, নানা ধরনের কন্টেন্ট, নানা ধরনের কেউ ভিডিও দিয়েছে, কেউ স্থির ছবি দিয়েছে। সেগুলো দেখে না আমি একটু আসলে বিভ্রান্ত, কিছুটা বিপর্যস্ত বলতে পারেন, আমি একটু হতাশ হয়েছি। আমি বেশ কয়েকটা কন্টেন্ট দেখলাম যেখানে বিভিন্ন এলাকার দৃশ্য দেখানো হয়েছে এবং এটা বলা হয়েছে এটা রাতের বেলায় সন্ধ্যার দিকে আর কি, সন্ধ্যার দিকে প্রকাশন নির্বাচন যেখানে হবে সেই কেন্দ্রে ঢুকে কেউ সিল মারছে এবং সেটা ভিডিও দেখলাম এবং এমনও দেখলাম যে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে, আপনি এখানে আসছেন কেন, আপনি সিল মারছেন কেন, উনি জবাব দিতে পারছেন না, এমনও দেখলাম। আবার একটা জায়গায় দেখলাম যে একটা পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটে সিল মারা, বিএনপির যিনি প্রার্থী তার প্রার্থীর নামে এবং প্রতীকের পাশে যে গোল দাগটা থাকে সেখানে একটা টিক চিহ্ন দেওয়া। তো পোস্টাল ব্যালটে তো সিল মারার কোনো সুযোগ নেই, টিক চিহ্নই যথেষ্ট। তো সেটা কি হলো সেটা বড় কথা না, বড় কথা হলো এই ব্যালটটা বাইরে আসলো কেন, এই ব্যালটটা এখনই কি করে বাইরে আসলে, এই ব্যালট তো এখন বাইরে আসার কথা না। আবার এর বাইরে আরেকটা ছবি দেখলাম যেখানে নাকি ভোট তো শুরুই হয়নি, তাই না, তার আগেই দেখলাম যে একটা ব্যালট পেপার যে ভোটের যে রেজাল্ট শিট হয় সেখানে জামায়াতের যিনি পোলিং এজেন্ট হবেন তার সিগনেচার সহ একটা কাগজ বাইরে চলে এসেছে। তো এসব দেখে না আসলে আমি একটু মনই খারাপ করলাম যে আসলে তাহলে ভোটের নামে হচ্ছেটা কি। আমরা এর আগে নিশিরাতের ভোটের কথা শুনেছিলাম, এখন কি তাহলে সন্ধ্যা রাতের ভোট হচ্ছে নাকি এগুলি সবই বানানোও কিন্তু হতে পারে। বানানো হতে পারে কিভাবে, আমি অনেক কিছু দেখেছি। যে আমার নিজের জীবনে একটা ঘটনা বলি, গত 3-4 দিন ধরে আমার কাছে আমাকে কাছে আমারই একটা ফটো কার্ড পাঠাচ্ছেন। সেই ফটো কার্ডটা আপনারা দেখেন, সেই ফটো কার্ড আমার ছবি দিয়ে লেখা হয়েছে যে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসন যা যা করার দরকার সব করছি। এটা আমি দেখলাম, এটা এসেছে। আমি 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 যে ফটো কার্ডটা আপনাদের আমার কাছে পাঠিয়েছি, এখানে আমার দেশের সিম্বল দেওয়া আছে এবং আমার দেশ পত্রিকার একটা কার্ড দেওয়া আছে। আবার নিচে আবার দেখলাম তারা শিরোনাম টাইম নামে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে তারা এটা করেছে, আমার ছবিটাও দিয়েছে এখানে এআই দিয়ে বানিয়ে, সেটা হয়েছে। কিন্তু কোশ্চেনটা হলো এই কথাটা আমি কোথায় বললাম। আমি নিজে যা কিছু বলি ভাই, আমি সাধারণত আমার নিজের মন থেকে বলি, নিজের চিন্তা থেকে বলি। এই ধরনের চিন্তা তো আমি কখনো করিও নাই, এটা আমি কোথায় বলেছি। যদি কেউ ভিডিওটা দেখাতেন তাহলে ভালো হতো। আমি নিজেও বুঝতে পারছি না এই ধরনের কথা আমি কেন বলতে যাব, এবং আমি নিশ্চিতভাবে আপনাকে আমি গ্যারান্টিতে বলতে পারি এই ধরনের কথা আমি বলিনি। যদ্দূর মনে পড়ে একবার আমি বলেছিলাম, খুব সম্ভবত স্টার নিউজ কিংবা এই ধরনের কোনো একটা অনুষ্ঠানে, আমি যদ্দূর মনে পড়ে, আমি তো প্রচুর টকশো করি, তো আমি বলেছিলাম এরকম কথা যে নির্বাচন শুরুর আগেই তো নির্বাচন নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ শুরু হয়ে গিয়েছে। বিএনপি অভিযোগ করছে যে জামায়াতের প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের লোক বসানো হয়েছে, এবং জামাত অভিযোগ করছে
প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপির লোক বসানো হয়েছে এবং তারা অভিযোগ করেছে যে এরকম প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা মানে জামাতের অভিযোগ করেছে যে বিএনপিকে জেতানোর জন্য যে কোনো কিছু করতে পারে। এই ধরনের কথা আমি বলেছিলাম বলে মনে করে, কিন্তু এটা তো ওদের অভিযোগ। অন্য একটা দল অভিযোগ করেছে একটা দলের এটা করতে পারে, একটা দলের জন্য এটা প্রশাসন করতে পারে। তো সেই অভিযোগটাকে আপনি যদি আমার কথা বলে চালাই দেন তো অন্য একজনের অভিযোগকে, তাহলে লোকে তো ভুল বুঝবে। আমি কেন বলেছি, আমি তো নিজেই অবাক যে এই কথা তো বলার কোনো কারণই নাই, কারণ আমি এরকম চিন্তাও করি না। আর যদি ধরা যাক চিন্তাও করি, তো আমি তো ভাই সাংবাদিকতা করেছি অনেকদিন, আমি তো মিনিমাম সেন্সটুকু আমার আছে যে এটুকু বললে কি এটাকে বলা যায় এভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়া হচ্ছে। এখন আমার সন্দেহ আমি যতগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি এগুলো কি আসলেই ঘটছে নাকি এআই দিয়ে বানানো, তো এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ আছে। আমরা আগেও বলেছিলাম যে এবারে নির্বাচনে কিন্তু এই ধরনের ফেক কন্টেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু এগুলো আসলে আমারটা যেরকম হয়েছে, অন্যান্য যেগুলো দেখছি সকাল থেকে সেগুলো যে সেরকমই, সেটা কিন্তু আমি দাবি করি না মানে আমি তো এগুলি চেক করে আসিনি। কিন্তু আমি মনে করি সরকারের এগুলি চেক করা উচিত, নির্বাচন কমিশনের এগুলি চেক করা উচিত, ওদের আগের থেকে এগুলি চেক করা উচিত ছিল। আবার বিপরীত দিকে যদি ঘটনাটা ঘটেও থাকে তো সেই ঘটনাগুলি কেন ঘটছে এটাও সরকারের চেক করা উচিত। আমি যে ভিডিওগুলো দেখলাম, একটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আরেকটা দেখলাম যে ঢাকা 5 আসনের, আমরা তো এগুলি দেখলাম, এবং আরেকটা দেখলাম পিরোজপুরের একটা আসনের, এবং এগুলি ফেসবুকে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো এগুলো কেন চলতে দেওয়া হচ্ছে এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার। এগুলি কিন্তু নির্বাচনের একটা সুষ্ঠু নির্বাচনের যে পরিস্থিতি, যে বাস্তবতা, তাকে কিন্তু বাধাগ্রস্ত করে এবং নির্বাচনের মানুষের মধ্যে সন্দেহ তৈরি হবে। ডক্টর ইউনূস বলেছিলেন যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন, এটাই কি শ্রেষ্ঠ নির্বাচনের নমুনা? এটা তো থামাতে হবে, না হলে আমরা তো পৃথিবীর মানুষের কাছে তো হাস্যকর জাতিতে পরিণত হব। এরই মধ্যে অনেক অঘটন কিন্তু ঘটে গেছে। নির্বাচনের প্রচারণা বলা হচ্ছে যে 48 ঘন্টা আগে থেকে বন্ধ হবে, কিন্তু আমরা গত রাতেও দেখলাম এই যে পিনাকি ভট্টাচার্য নামে এক ভদ্রলোক, তিনি যা নাটক শুরু করেছেন, আমার মনে হয় তিনি প্রতি ঘন্টায় ঘন্টা না, প্রতি মিনিটে মিনিটে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন এবং সমস্ত পোস্ট বিএনপির বিরুদ্ধে বিষোদগার, তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগার, এবং জামাতকে ভোট দিতে হবে, জামাতকে ভোট দেওয়ার জন্য তার প্ররোচনা। শেষে দেখলাম যে বাড়তে বাড়তে একটা পর্যায়ে যে উনি কান্না করছেন। একটা বয়স্ক লোক, মানে এটা কি পাগল না মাথা খারাপ ভাই, কিছু তো বুঝি না। সে আজাদি, ইনকিলাব কি কি যেন বলে পাগলের মতো, জামাতের পক্ষে প্রচার করছে। জামাত কি এটা বোঝে না যে এই লোকটা প্রকারান্তরে জামাতের ক্ষতি করছে? জামাত তো তাদের পিআরও চেঞ্জ করা উচিত ছিল। তো এগুলো চলছে এই দেশে এবং আমরা এগুলো দেখছি, এবং এর ফল কি হবে? আলটিমেটলি নির্বাচন একটা হয়ে যাবে এবং সেই নির্বাচনে যেই জিতুক, ধরা যাক কথার কথা যে জামাতের বিজয়ের জন্য পিনাকি ভট্টাচার্য এরকম জান প্রাণ দিয়ে লড়ছে, যদি জামাত জিতে যায় তাহলে এই সমস্ত যে আপনার এই যে অনিয়মগুলো, এগুলো ভার কি জামাতকে বহন করতে হবে না? আমি তো জামাত থেকে সেন্সিবল পার্টি মনে করেছিলাম। আর বিএনপির কিন্তু অনেকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দেখা শুরু করলাম। গাজীপুরে 2 আসনে দেখলাম কি হচ্ছে, সবাইকে বলছে আপনারা সবাই চলে আসেন। তো এই নির্বাচন নিয়ে তো আমি খুবই আশাবাদী ছিলাম যে অন্ততপক্ষে নির্বাচনটা ভালো হবে। কি হবে জানি না, আমি হয়তো বেরোচ্ছি, হয়তো আমি দুপুরের দিকে ফিরে হয়তো আরেকটা কন্টেন্ট করব। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ভোটটা ঠিক মতো দেবেন, এবং ভোটে কোনো অনিয়ম দেখলে আপনারাও এরকম আপনার মোবাইল দিয়ে ধারণ করে ফেলুন এবং ফেসবুকে আপ করে দিন। প্রকৃত সত্যটা থেকে কিন্তু যারা প্রশাসনে আছেন, নির্বাচন কমিশনে আছেন, তাদের পক্ষেও সহজ হবে যে প্রকৃত তথ্যটা উদ্ঘাটন করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভোটের আগের দিনই ভোট শেষ। সারা দেশে কি ঘটল? আপনি আমি গতকাল সন্ধ্যা থেকেই বিকেল থেকে খবর পাচ্ছি যে ভোট শুরু হয়ে গেছে, অথচ আজ 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। দর্শক, একটা নাকি ভোট হচ্ছে। এই ভোট নয়, কারণটা হচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিযোগী নেই, ফাঁকা ফিল্ডের ভোট। কার জন্য ফাঁকা ফিল্ডের? বাংলাদেশের 2টি প্রধান রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগ নেই,
স্বাভাবিকভাবে বিএনপির ফাঁকা ফিল্ডের ভোট, সেই ফাঁকা ফিল্ডের ভোটই একটি প্রতারক সংগঠন, ধর্মের লেবাস লাগানো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। গতকাল থেকে আমরা বিকেল থেকে বা গতকাল দিনভর রাত সন্ধ্যা দেখছি সারা বাংলাদেশে জামাতের প্রতারণার চিত্র। কোথাও টাকার বস্তা সহ ধরা পড়ছে, কোথাও ব্যালট বক্স সহ ধরা পড়ছে। এই হচ্ছে অবস্থা। জামাত প্রতারণা করে আসলে ক্ষমতায় যেতে চায়। এই জামাতের আতুরঘর হচ্ছে পাকিস্তানে এই জামাতের কোনো অস্তিত্ব নেই। 2.5-3% ভোট সেখানে, জীবনে কোনোদিন সংসদে যায়নি। সেই জামাত বাংলাদেশে কত বড় দম্ভ দেখাচ্ছে একবার দেখুন। কিন্তু শেষ পর্যন্ত সেই দম্ভ পূরণ হবে না। এটি একতরফা ভোট, সাজানো নাটক। এই নাটকে চূড়ান্ত বিচারে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, কিন্তু এটাকে আপনি ভোট বলবেন না। এটাও বলতে পারেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্সটেন্ডেড ভার্সন। আমি বেশ কয়েকদিন ধরেই বলছি, এই ভোট হলেও যে সবকিছু শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য নয়। কিন্তু আওয়ামী লীগের জন্য হারাবার কিছু নেই, আওয়ামী লীগের জন্য হতাশার কিছু নেই। আওয়ামী লীগ আজকে ভোট কেন্দ্রে যাচ্ছে না বা ভোট দিতে যাচ্ছে না, সাধারণ মানুষও যাচ্ছে না। এই ভোট নয়, এই সরকার নয়। ভোট হচ্ছে একটা সরকার গঠিত হবে, কিন্তু সেই সরকার কয় মাসের জন্য হবে সেটি একটা প্রশ্ন। কারণ চরম বিতর্কিত একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হচ্ছে। এই সরকারটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে এই দেশকে যে অবস্থায় রেখে যাচ্ছে ইউনূস বাহিনী, যিনি আসছেন তার পক্ষে অন্ততপক্ষে এই দেশ চালানো সম্ভব নয়। স্বল্পতম সময়ের মধ্যে আরেকটি সরকার আসবে, অন্তর্বর্তী সরকার বলুন, তত্ত্বাবধায়ক সরকার বলুন, বা যেটিই বলুন না কেন আসবে। সব দলের অংশগ্রহণ দিতে বাধ্য হতে হবে সিচুয়েশনের কারণে, এবং আরেকটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে। অনেকে বলবেন অনেক আওয়ামী লীগ আরও হতাশ যে আওয়ামী লীগ এই নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারলো না। আপনি যেটা মনে করছেন যে জ্বালাও পোড়াও আগুন লাগিয়ে ভোট কেন্দ্র পুড়িয়ে, বিএনপি যেভাবে 2014 থেকে যদি চিন্তা করেন যে ভোট কেন্দ্র কত হাজার কত লক্ষ স্কুল ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল, আপনি কি মনে করেন আওয়ামী লীগের সেই সহিংসতার পথে যাওয়া উচিত? চাইলে তো সহিংসতা করতে পারে, কিন্তু না। আজকে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, আজকে 53% ডিজিএফআই এর রিপোর্টে আসছে। এই যে সহনশীল অবস্থাটায় আওয়ামী লীগের কিচ্ছু করার দরকার নেই। আওয়ামী লীগ জাস্ট চুপচাপ থাকবে, সহনশীল অবস্থায় থাকবে। আওয়ামী লীগ তখন করবে যখন রাজনীতি ওপেন হবে। রাজনীতি ওপেন করতে বাধ্য হবে আগামী সরকার, তখন রাজনীতিতে নামবে, কিন্তু সহিংসতার পথ নয়, সহনশীলতার পথ দিয়ে মানুষের মন জয় করে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় আসবে। অবস্থা প্রেক্ষাপট সেদিকেই। আমরা এখন একটু সারা দেশে গতকাল থেকে কি ঘটলো একটু এক ঝলক চোখ বুলিয়ে নেব। দর্শক, একবার চিন্তা করুন যে আমরা কি তবে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গণতন্ত্রের সব থেকে উৎসব বলা হয় নির্বাচনকে, যেখানে সাধারণ মানুষ বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেয়। তাদের পবিত্র আমানত আপনাকে আমাকে যারা প্রার্থী তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু যখন রাতের আধারে ব্যালট পেপার খোলার অভিযোগ ওঠে, যখন প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগে, কিংবা যখন ব্যাগে ব্যাগে কোটি কোটি টাকা ধরা পড়ে, তখন সেই উৎসব কি আর উৎসব হয় বা উৎসব থাকে? গত কয়েক ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবরগুলো আমাদের শিউরে দিচ্ছে। নারায়ণগঞ্জ থেকে সিলেট, ঝিনাইদহ থেকে পটুয়াখালী, সবখানে একই সুর। একবার ভেবে দেখুন, যে ব্যালটে মানুষের স্বপ্ন আর অধিকার বন্দী থাকার কথা, তা যদি ভোট শুরুর আগেই খোলা অবস্থায় পাওয়া যায়, তবে সাধারণ ভোটারের অবস্থার জায়গা কোথায় থাকে? বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের টাকা বিতরণের অভিযোগে আটক করা হয়েছে। রাজনীতি কি তবে এখন কেবলই টাকার খেলা? কেন একজন কর্মীকে লাখ লাখ টাকা নিয়ে রাতের বেলা মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়? এই টাকা কি সেবা করার জন্য, নাকি মানুষের বিবেক কিনে নেওয়ার জন্য? এই ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পর্দার আড়ালে কত বড় লেনদেন চলছে। টাকার কথা যখন এলোই, তখন
পটুয়াখালীর কালাপাড়া এবং সৈয়দপুরের ঘটনা এড়িয়ে যাওয়ার উপায় নেই। কালাপাড়ায় একজন নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে 50 লাখ টাকা, আবার সৈয়দপুর বিমানবন্দরে ব্যাগ ভর্তি 74 লক্ষ টাকা সহ আটক করা হয়েছে ঠাকুরগাঁ জেলা জামাতের আমিরকে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির মানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ঠাকুরগাঁ সদর আসন 1 আসন থেকে নির্বাচন করছেন। সেখানে জামাতের টাকা ছড়াছড়ি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে জিতে আসতে পারবেন কি পারবেন না, এখন আমি এর আগেও প্রশ্ন করেছি, আবারও আজকেও প্রশ্ন করতে চাইছি যে তিনি বিজয়ী হয়ে আসবেন কিনা। তিনি বলেছেন তার জীবনের এটি শেষ নির্বাচন, শেষ নির্বাচনে পরাজয় দিয়ে তার শেষ হয় কিনা সেটিও দেখবার বিষয়। দর্শক, একজন সাধারণ মানুষ সারা জীবন হাড় ভাঙ্গা খাটুনি দিয়েও এই যে এত এত টাকার ছড়াছড়ি, এত টাকার স্বপ্ন দেখতে পারে না, অথচ ভোটের আগে এই কোটি কোটি টাকা আকাশে উঠছে। কুমিল্লায় 2 লাখ, চট্টগ্রামে 10 লাখ, লক্ষ্মীপুরে 15 লাখ, তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর। কোনটা রেখে কোনটা উল্লেখ করব? এই টাকাগুলো কোথা থেকে আসে আর কোথায় যায়? বিপক্ষ দলগুলো বলছে এগুলো পোলিং এজেন্টের খরচ, কিন্তু এজেন্ট খরচ নামে এই বিপুল অর্থ কি পরোক্ষভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নয়? রাজনৈতিক নেতারা একে অপরের দিকে কাদা ছুটছেন। জামাত বলছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আর বিএনপি বলছে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। কিন্তু মাঝখানে পড়ে সাধারণ মানুষের যে স্বপ্নটি পিষ্ট হচ্ছে তার দায় কে নেবে? আমরা আজ যা দেখলাম এবং শুনলাম তা কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ হতে পারে না। ব্যালট পেপার খোলা, আগাম স্বাক্ষর আর ব্যাগে ব্যাগে কালো টাকা, এসবই কি আমাদের নির্বাচনের ভবিতব্য? জামাত মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলছেন এগুলো পরিকল্পিত নাটক। আবার বিএনপির প্রতিনিধি দল ইসিতে গিয়ে একগুচ্ছ অভিযোগ জমা দিচ্ছেন। সত্য আসলে কোথায়? সত্য হয়তো সেই সাধারণ মানুষের চোখের কোণে লুকিয়ে আছে, যারা এখনো আশা করে যে তাদের একটি ভোট এই দেশটাকে বদলে দেবে। প্রিয় দর্শক, রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবেই, কিন্তু যখনই অনিয়ম নিয়ম হয়ে দাঁড়ায় তখনই জাতির কপালে চিন্তার ভাঁজ পড়ে। আমরা চাই না অন্ধকার রাতের কোনো সিদ্ধান্ত দিনের আলোর মানুষের অধিকার কেড়ে নিক। আমরা চাই একটি স্বচ্ছ, সুন্দর এবং ভয়হীন নির্বাচন। আপনার এলাকায় কি কোনো এমন ঘটনা ঘটেছে? আপনি কি মনে করেন এই টাকা আর অনিয়মের ভিড়ে গণতন্ত্র টিকে থাকবে? সাথে আমিও আপনাকে যে প্রশ্নটি করছি, গণতন্ত্র টিকে থাকবে কিনা? গণতন্ত্র টেকা কি? গণতন্ত্র প্রতিষ্ঠা করারই উদ্যোগ নেই ইউনূস সরকারের, এবং এই যে বিতর্কিত নির্বাচনের যদি উদ্যোগ থাকতো তাহলে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতো। যেহেতু নির্বাচন হচ্ছে না, বিতর্কিত নির্বাচন ইতিমধ্যে দেশে বিদেশে বিতর্কিত, এই ভোট টিকবে না। কাজেই খুব শীঘ্রই একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। সেখানে যদি জনমতের প্রতিফলন ঘটে আমরা সেটি নিশ্চয়ই দেখব। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান।